আপনি যখন কোনো একটা সমস্যায় পড়বেন, সমস্যাটাকে একটা বস্তু হিসেবে টেবিলের উপর রাখুন। সমস্যাটার চারপাশ দিয়ে যখন আপনি দেখবেন, তখন খুঁজে পাবেন অবশ্যই এর একটা দুর্বল দিক আছে। আপনাকে ঠিক সেই দিকেই এগোতে হবে। আপনার সমস্যাগুলো নিয়ে আপনি যদি খুব বেশি চিন্তায় পড়ে যান, তাহলে কিন্তু আপনি নিজেই সমস্যা সমাধানের রাস্তাটা জটিল করে ফেলবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে এখন পর্যন্ত ঘুমাচ্ছে, তো ভাবলাম এই ফাঁকে সকালের নাস্তাটা রেডি করে ফেলি। কোনো কোনো দিন দেখা যায় যে আমার আগেই ঘুম থেকে উঠে যায়, মানে ওই আমাকে ঘুম থেকে ডেকে তোলে। আবার কোনো কোনো দিন একটু বেলা করে ঘুম থেকে ওঠে। যেদিন আমার সাথে সাথে উঠে যায় সেদিন কিন্তু নাস্তাটা বানাতে একটু ঝামেলা হয়। আবার যেদিন একটু ঘুমিয়ে থাকে সেদিন একটু আরামে নাস্তা বানানো যায়। তো যাই হোক, আজকে সকালে হচ্ছে ভাত খাবো। তো এখানে হচ্ছে 2টা ডিম ভুনা করে নিয়েছি। আজকে সকালে নাস্তা বলতে ঠিক এতটুকুই, ডিম ভুনা আর ভাত। আর সাফানের বাবা যখন অফিসে যাবে তখন অল্প একটু চা বানিয়ে দেব। নাস্তাটা টেবিলে দিতে দিতেই দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো অনেকক্ষণ ঘুমিয়ে থাকার কারণে, মানে শুয়ে থাকার কারণে হাতে একটু দাগ হয়ে গেছে। তো সেটাই আমাকে আর ওর বাবাকে দেখাচ্ছিল। তো ওর বাবার জন্য নাস্তা দিয়েছি, ওর বাবা এখন খেয়ে অফিসে চলে যাবে। আর আমি হচ্ছে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে খাওয়া টাওয়া শেষ করে তারপর খাবো। আমার কিন্তু প্রতিদিনই সকালের খাবার খেতে প্রায় 11টা থেকে 11:30টার মতো বেজে যাচ্ছে, কারণ ওকে খাওয়ানো শেষ করতে করতেই আমার অনেকটা সময় চলে যায়। এমনিতে দুপুরে আর রাত্রে খাবার নিয়ে খুব একটা ঝামেলা করে না, কিন্তু সকালবেলার খাওয়াটা নিয়ে খুব বেশি বাহানা করে। তো যাই হোক, ওকে হচ্ছে খাইয়ে দিয়েছি, এখন চলে এসেছি কিচেনে। তো বাহিরে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল, মানে বৃষ্টি আসার আগ মুহূর্তটা সবসময় কিন্তু অনেক সুন্দর হয়। শুক্রবারে সাফানের বাবাকে তো বাজার করতে দেইনি, তো আজকে টুকটাক কিছু বাজার ছিল সেগুলোই নিয়ে এসেছে। সামনে তো কুরবানির ঈদ চলে এসছে, তো সেই জন্য অল্প একটু গরুর মাংস আনিয়েছি। আজকে একটা অনেক মজার রান্না করব। সবটুকু মাংস আমার লাগবে না, তো যতটুকু লাগবে ততটুকু রেখে দিয়েছি, আর বাকিটুকু বক্সে ভরে রেখে দিব। আর যতটুকু মাংস আমার লাগবে ততটুকু আবার কেনাও যায় না। বেশ কিছু মাছ আনা হয়েছে, তো আমার যে কাজের খালা আছেন ওনাকে দিয়ে ছাদে পাঠিয়েছি, ওখানে বসে কাটছেন। তো আমার প্রায় ভিডিওতেই কিন্তু দেখেন যে মাছির অনেক সুন্দর নাচানাচি। তো এইরকম ঘরের ভিতরে যদি মাছ কাটা হয় তাহলে কিন্তু মাছির উপদ্রবটা আরও বেশি বেড়ে যায়। তো কিছুতেই এই মাছির উপদ্রবটা কমাতে পারছি না। তো সেই দিন মামুনি ব্লগার আইডি থেকে আপু বলেছিলেন যে আপু লেবুর মধ্যে লবঙ্গ দিয়ে কিচেনে রেখে দিও, মাছির প্রভাবটা কমে যাবে। তো আপুর কমেন্টটা পড়ে কিন্তু আমি একটু হেসেছি। কারণ হেসেছি এই জন্য, আমি কোনো একটা টিপস ভিডিওতে এই টিপসটা কিন্তু শেয়ার করেছিলাম। আসলে এই যে টিপসটা, এটা কিন্তু খুব বেশি কার্যকরী না, হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টার মতো মাছি থাকে না, কিন্তু তার পরবর্তীতে মাছি কিন্তু আবার দেখা দেয়। ভিডিওর এই পর্যায়ে সবসময় যে কথাটা বলি আজও বলবো, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেই যাচ্ছেন বা সবসময় দেখেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো কাজ বা আমার কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আজকে আমাকে প্রথম ভিজিট করে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন আমি ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। শাইলা আমিন আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, কিচেনে রাখা যে জারগুলো আছে এগুলো আপু কতদিন পর পর ক্লিন করেন আর কিভাবে ক্লিন করেন অবশ্যই জানাবেন। তো আপু আপনার জন্য বলছি, আসলে কিচেনে যে জারগুলো আছে সেগুলো সবগুলো জার তো আর একসঙ্গে ময়লা হয় না, এই জন্য বলছি যে সমস্ত জারগুলো খালি হয়ে যায় আমি কিন্তু সাথে সাথেই সেগুলো ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দেই, পরবর্তীতে মুছে আবার রিফিল করে নেই। এই জন্য সবগুলো জার একত্রে ময়লা হয় না। সিরামিক্সের যে জারগুলো আছে এগুলো কিন্তু ভিম লিকুইড দিয়েই আপনি ক্লিন করে ফেলতে পারবেন। কিচেনে কিন্তু তেল চিটচিটে ভাবটা অনেক বেশি হয়, তো সেই ক্ষেত্রে এই জারগুলো পরিষ্কার করার ক্ষেত্রে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কিন্তু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেই।
কিছুদিন ধরে খুব বেশি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছি, তো সেই জন্য জারগুলো আর সেইভাবে পরিষ্কার করা হচ্ছে না। ভেবেছি এর মাঝে কোনো একটা দিন করে ফেলবো। করব বলে যে সমস্ত কাজগুলো রেখে দেওয়া হয়, পরবর্তীতে কিন্তু সেই সমস্ত কাজগুলো করতেই বেশি কষ্ট হয়, কারণ কাজগুলো ইচ্ছাকৃতভাবে যেহেতু জমিয়ে রাখা হয়। আজকেও কিন্তু সেই ভাঙাচোরা ফোনটা দিয়ে ভিডিও করছি, তো ভিডিও করতে কিন্তু বেশ প্রবলেম হচ্ছে। সব থেকে বেশি প্রবলেম হচ্ছে ভিডিওগুলো এডিট করা, ভয়েস দেওয়া, মানে ফোনটা একটু পরপরই হ্যাং করছে। কারো ভিডিওতেই কিন্তু আমি অনেক বড় করে কোনো কমেন্ট করতে পারছি না। আমার গত ভিডিওতে আমার অনেক প্রিয় আপুরা কিন্তু কমেন্ট করেছিলেন আমার লিচু সংরক্ষণ পদ্ধতিটা তাদের খুব ভালো লেগেছিল। আর অনেকেরই প্রশ্ন ছিল লিচুগুলো ভালো থাকবে কিনা বা কেমন হবে। তো সেই সব আপুদের জন্য বের করে একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু 4 দিন হয়ে গেছে, তো সেই জন্যই দেখিয়ে দেয়া। তো এই লিচুগুলো কিন্তু মোটামুটি আমি বলেছি সিজনের জিনিস, সিজনে খাওয়াই ভালো। আমরা যতই সংরক্ষণ করে রাখি না কেন, সিজনের ফল সিজনে যতটুকু মজা লাগবে, সংরক্ষিত জিনিস কিন্তু ততটুকু মজা লাগবে না। আমি কিন্তু বলেছিলাম লিচুগুলো সর্বোচ্চ 3 মাস পর্যন্ত খেতে মোটামুটি ভালো লাগবে। তারপর আপনি যতভাবেই সংরক্ষণ করেন এটার স্বাদটা কিন্তু ঠিক থাকবে না, মানে খুব একটা খেতে ভালো লাগবে না। আর এই যে ডিপ ফ্রিজে যখন আপনি লিচুগুলো সংরক্ষণ করবেন, বের করে আপনাকে কিন্তু পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন কিন্তু খেতে খুব একটা খারাপ লাগবে না। আমার মেয়ে যেহেতু লিচু খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওর জন্যই কিন্তু মূলত লিচুগুলো সংরক্ষণ করে রাখা। তো এখানে বেশ কিছু লিচু আমি ছিলে নিয়েছি, আর বাকি যে লিচুগুলো আছে এগুলো আবার কাগজ দিয়ে র্যাপ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। রেহানাস ফ্যামিলি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু লিচু সংরক্ষণ পদ্ধতিটা আগে যদি জানতাম তাহলে আমি বেশ কিছু লিচু আগে সংরক্ষণ করে রাখতাম। তোমার ট্রাইপডটা অনেক বেশি সুন্দর হয়েছে, আর ট্রাইপডটা কত দাম নিয়েছে অবশ্যই জানাবে। তো শুধুমাত্র রেহানা আপু নয়, এরকম অনেক আপুরা কিন্তু আমার ট্রাইপডটা নিয়ে অনেকগুলো প্রশ্ন করেছেন যে ট্রাইপডটা কেমন অবশ্যই বলবে, কত দাম নিয়েছিল সেটাও বলবে। তো সত্যি কথা বলতে এই যে মিনি ট্রাইপডটা, এই ট্রাইপডটা কিন্তু অবশ্যই ইউটিউব পারপাস কাজ করার জন্য নয়। ইউটিউবে যে রেশিওতে, মানে যে ভিডিও রেশিওতে কাজ করা হয় সেটার জন্য কিন্তু এটা খুবই ঝামেলার। হয়তো বা কিছু ক্যামেরা অ্যাঙ্গেল আপনি এটা থেকে নিতে পারবেন, কিন্তু আড়াআড়িভাবে এটাতে যখন ক্যামেরা বা ফোনটা রাখা হয় তখন কিন্তু এটা ঠিক থাকে না, এটা পড়ে যায়। তো আমার যেমন ট্রাইপড থেকে পড়ে ডিসপ্লেটা চলে গেছে, তো সেরকম কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। আমি কিন্তু আমার গত ভিডিওতেও বলেছিলাম যে আমি এই মিনি ট্রাইপডটা নিয়েছি ইউটিউবের কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেলে কাজ করার জন্য, আর মূলত নিয়েছি আমি এটা ফেসবুকের রিলস ভিডিও বানানোর জন্য, যেখানে আমি ফোনটা ঠিক এভাবে রেখে কাজ করতে পারবো। আর এই মিনি ট্রাইপডটার দাম নিয়েছিল 300 টাকা। তো যাই হোক, দারাজ থেকে কম দামে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি, সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তো সাফানের বাবা সবসময় একটা কথা বলতে থাকে যে তুমি তো জিনিস কিনতেই থাকো, সব নিজের জন্য কেন। তো তার এই খোঁটা থেকে বাঁচার জন্য আজকে কিন্তু তার প্রয়োজনের জিনিস কিনেছি। সাফানের বাবার একটা ধারণা হলো এই সংসারে যত হাঁড়ি পাতিল বাটি চামচ যা কিছু আছে ওগুলো সব আমার, ওখান থেকে তার কিছুই না, সব আমি আমার জন্য কিনছি, তার জন্য কিছুই কিনছি না। তাই তার মুখ বন্ধ করাতে আমি কিন্তু তার প্রয়োজনীয় একটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো তার প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসও বের হয়ে এসেছে। দারাজ থেকে এর আগেও কিন্তু আমি 2টা আইস মোল্ড নিয়েছিলাম সিলিকনের। তো কোনো কারণে সেই সিলিকনের আইস মোল্ডগুলো কিন্তু পরবর্তীতে ভালো বের হয়নি, নষ্ট হয়ে গেছে, মানে ফেটে গেছে। তো ন্যাড়া বেলতলায় একবার যায়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি দারাজ থেকে আবার আইস মোল্ড অর্ডার দিয়েছি, মানে আমি মানুষটা এমন, বেলতলায় গেলাম, বেলের নিচে দাঁড়িয়ে বলছি এই বেল তুই আয় আমার মাথায় এসে পড়। তো এরকম একটা অবস্থা। তো এবার কিন্তু আইস মোল্ডগুলো আসলে ভালো বের হয়েছে। ছোট যে আইস মোল্ডটা এটা নিয়েছিল 120 টাকা, আর বড় যে আইস মোল্ডটা এটা সম্ভবত 250 টাকা নিয়েছিল, এরকমই হবে, আমার সঠিক মনে আসছে না। আর এই যে গাছটা, এই গাছটা নিয়েছিল 300 টাকা। আর এই গাছটার মধ্যে সাফানের বাবার যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো ঝুলিয়ে রাখবো।
তো তার হচ্ছে অনেকগুলো চাবির ঝোপা। তো এক একটা চাবি এক এক জায়গায় থাকলে সেটা কিন্তু খুঁজে পেতে সমস্যা হয়। সবথেকে বড় সমস্যা আমারই, কারণ হচ্ছে আমাকে মনে করে করে খুঁজে খুঁজে বের করে দিতে হয়। আর যদি বের করে না দিতে পারি ঝাড়িটাও আমাকেই শুনতে হয়। তো সেই জন্য তার সব সমস্যাগুলো এখানে ঝুলিয়ে দিয়েছি। অফিসে বের হয়ে যাওয়ার সময় আমাকে যেন একটু ডাকাডাকি কম করে। তো জিনিসটা তো আর এখানে রাখা যাবে না, এটা আমি সরিয়ে ওয়্যার ড্রপের উপরে রাখছি। আমার গত ভিডিওতে শ্রদ্ধেয় লিপি আপু কমেন্ট করেছিলেন, শিশির সোনা 10 মিনিট অনেক বেশি সময় বলেছ, 5 মিনিট যদি কথা বলতে চাই তাহলে হুট করে কোথা থেকে যেন ঝগড়া লেগে যায়। ক্যাবিনেট সাজানো অনেক সুন্দর হয়েছে, ভালো থেকো। আমার তো খুব অল্প দিনের সংসার জীবন, তো আমি ভাবতাম আমিই মনে হয় এরকম। তো আমি ভিডিওতে ওই কথাটা বলার পর আমার সাথে এমন কোনো আপু নাই যারা একমত পোষণ করেছিলেন না। লিপি আপুর কমেন্টটা পেয়ে যখন বুঝতে পারছিলাম যে না, খুব একটা ভুল টুল বলিনি, তো তখন আমাদের বিথিস ব্লগ থেকে বিথি আপু কমেন্ট করেছিলেন যে আপু, তোমার ভিডিও দেখতে দেখতে আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া লেগে গেছে। তো সম্ভবত আপু আর ভাইয়া একসঙ্গে আমার ভিডিও দেখছিলেন। তো আমি যখন সেখানে বলেছিলাম যে 10 মিনিট একসঙ্গে বসে কথা বলতে গেলে ঝগড়া লেগে যায়, তখন ভাইয়া নাকি বলেছে তুমি আগে ঝগড়া করো, আবার বিথি আপু বলছে না তুমি আগে ঝগড়া করো। তো এভাবে নাকি তাদের ঝগড়া লেগে গেছে। তো তার কমেন্টটা পড়েও কিন্তু বেশ মজা পেয়েছি, যদিও চাইনি তাদের মধ্যে কোনো ঝগড়া লাগুক। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের যে পিছলা ভাবটা আছে সেটা কাটানোর জন্য এখানে কিন্তু আমি একটা কিউব লেবুর রস দিয়েছি। এতে ঢ্যাঁড়সের যে পিছলা ভাবটা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো মজার জিনিস রান্না করব বলেছিলাম, এখানে কিন্তু আজকে কাঁচা কাঁঠাল রান্না করব। এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের, সব থেকে বেশি পছন্দের আমার নানুর হাতের এই রান্নাটা। কিন্তু আমি তো তার মতো রান্না করতে পারবো না, কিন্তু রান্না করার সময় আমি কিন্তু আমাদের বাসায় অনেকবার ফোন দিয়েছি যে কিভাবে কিভাবে রান্না করতে হয়। এখানে হচ্ছে আমি আগেই বেশ কিছুটা বুটের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে গরুর মাংস আমি কিন্তু একটু হলুদ আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সব রকম মশলার সাথে আমি কিন্তু এই দুইটা জিনিস একসঙ্গে কষিয়ে নেব। সাথে কিন্তু আমি গরম মশলাও দিয়েছি। তো যে কথা বলছিলাম, হাজব্যান্ড ওয়াইফের এই যে ঝগড়াটা, এটা জীবন যতদিন থাকবে ততদিন কিন্তু চলতেই থাকবে, এই ঝগড়া থামার নয়। মাঝে মাঝে ইচ্ছে করবে হাজব্যান্ডকে একেবারে বকে টোকে তার গোষ্ঠী সহ উদ্ধার করে দেই, আবার মাঝে মাঝে ইচ্ছে করবে অনেক বেশি মায়া করি। তো এটাই কিন্তু নিয়ম। 10 মিনিট ঝগড়া করার পর 11 মিনিটের মাথায় আবার কিন্তু অবশ্যই মিল হতে হবে, ডিউরেশন এর থেকে বেশি থাকা চলবে না। তো যাই হোক, আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। কাঁঠালটা ওই ছোট কড়াইটাতে দিয়ে আমি কিন্তু ভুল করেছি, পরবর্তীতে আমার কিন্তু কড়াইটা চেঞ্জ করতে হয়েছিল, আমি কিন্তু নাড়াচাড়া করতে পারছিলাম না। তো আমি যেহেতু বেশ অনেকটা কাঁঠাল রান্না করেছি, শাশুড়ি মায়ের জন্য কিছুটা পাঠিয়ে দেব, অল্প একটু পাঠাবো ননাসের বাসায়, আর উপরতলার যে আপুটা আছে ওনাকেও দেব। তো এই যে কাঁচা কাঁঠালটা, এটা কিন্তু প্রসেস করা কষ্ট। তো ওই দিন যে আম্মু এসেছিল, আম্মুই কিন্তু আমার জন্য নিয়ে এসেছিল, আমি শুধু রান্না করেছি। বুটের ডাল আর মাংস দিয়ে এরকম কাঁচা কাঁঠাল কিন্তু খেতে বেশ মজার। তো সাফানের বাবা কিন্তু বলছিল কাঁঠালটা রান্না করা অনেক বেশি মজা হয়েছে, কিন্তু আমার কাছে খুব একটা মজা লাগছিল না, কারণ আমি নানুর হাতের যে কাঁঠালটা খেয়েছি, কাঁঠাল রান্নাটা খেয়েছি, আমি কিন্তু সেই টেস্টটা পাচ্ছিলাম না। আসলে ওই রকমভাবে হয়তো বা কখনোই রান্না করতে পারবো না। প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না কিন্তু সর্বোচ্চ ভালো, সর্বশ্রেষ্ঠ, কিন্তু আমার কাছে আমার আম্মুর হাতের রান্নার থেকেও আমার নানুর হাতের রান্না অনেক বেশি পছন্দের। এই কথাটা আমি আমার আম্মুর সামনেও বলি, আড়ালেও বলি, আজ ভিডিওতেও বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।